তারেক রহমানকে কোট করে আমি বলছিলাম ওনার তিনটে অগ্রাধিকার, একটি হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশকে ঐক্যবদ্ধ করা। ফলে দেশ তো মনে হচ্ছে ঐক্যবদ্ধ খানিকটা হয়েছে, আর্থিক খাতে শৃঙ্খলাও হয়তো খানিকটা ফিরেছে, টাকা পাচার বন্ধ হয়েছে, অর্থনীতি হয়তো একটু স্টেবল, সেটা ডক্টর মজিদ ভালো বলবেন। আইনের শাসন নিশ্চিত করা এত বড় চ্যালেঞ্জ কেন হলো? কারণ গত 18 মাস তো আইনের শাসন নিশ্চিত করার জন্য একটি সরকার কাজ করেছে আন্তরিকভাবেই। দেখুন, এই পার্টিকুলার একটা সেকশনেই হচ্ছে সবচাইতে বেশি ফেল করেছে গত এই যে ইন্টারিম গভর্নমেন্ট। আইনের শাসনের প্রশ্ন যখন আসবে, আপনার ডিউ প্রসেসটা ফলো করার ব্যাপার আছে। এই ডিউ প্রসেস কথাটা আমরা আইনের যারা শিক্ষার্থীরা আছি, এই শব্দটা যখন উচ্চারণ করি তখন আমরা কিন্তু এই দুটো শব্দের মাধ্যমে 1000 পৃষ্ঠার লেখা আমাদের চোখের সামনে ভাসতে থাকে যে এটা মানেটা কী বোঝায়। অর্থাৎ আপনি ব্যাখ্যা করতে গেলে ওই রকমই হাজার হাজার শব্দ ব্যবহার করতে পারবেন এই ডিউ প্রসেসটাকে। ডিউ প্রসেসটা আপনার স্টাবলিশ করতে গেলে প্রাথমিকভাবে যে সমস্ত স্টেপগুলো ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারতো, যেটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্টের জন্য পথটা সহজ হতো, সেটা এখন কিন্তু সহজ না। আপনাকে সেক্টরগুলো চিন্তা করতে হবে যে একটা হচ্ছে লয়ের ব্যাপার, ল থাকা না থাকা। ইন্টারিম গভর্নমেন্ট যেটা সবচাইতে বিনা বাধায় খুব ভালোভাবে করতে পেরেছে সেটা হচ্ছে গাদায় হচ্ছে আপনার এক এক বছরে 60-70টা করে আইন পাশ করেছে, কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন, আলোচনাবিহীন, নিজেদের পছন্দ মতো অনলাইন অফলাইনে লোকজন যুক্ত করে যা ইচ্ছা মনে করেন আপনি অর্ডিন্যান্সগুলো পাশ করে ফেললেন। এর চাইতে সহজ কাজ আসলে আর ছিল না। কিন্তু ইস্যুটা তো অন্য জায়গায়। আপনি একটা স্কুল খুললেন, স্কুল খোলার পরে স্কুলে ক্লাস নিচ্ছে, সেটা আসলে দেখার বিষয় না। স্টুডেন্টরা এডুকেট হচ্ছে কিনা ওই জায়গা থেকে, ওইটা রেজাল্ট বেস, অর্থাৎ এই জায়গাটা আউটপুটটা কী। আউটপুট যখন আপনি খেয়াল করবেন তখন যদি কোনো ব্যক্তির প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে যে আউটপুটটা কীরকম হয়, ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স নাই, সেই লোককে যখন আপনি থিওরিটিক্যালি অনেক কিছু বানাতে দেবেন, সে খুব সুন্দর, পড়তে ভালো লাগে টাইপের অনেক কিছুই বানাবে। তো আমাদের এই আইনগুলো এমন এমন আইনগুলো এসছে গত এই 1.5 বছর 18 মাসের মধ্যে, অসংখ্য আইন দেখবেন যে রিডান্ডেন্ট। তার মধ্যে সবগুলোই যে আসলে কোনো কাজের হবে না তাও আমি বলছি না। বেশ কিছু আইন ব্যতিক্রমধর্মী, বেশ কিছু আইনও এসছে যেগুলোকে আসলে ইতিপূর্বে কেউ ভাবেনি বা খুব প্রয়োজন ছিল, আমাদের অনেকেরই দাবি ছিল। আবার এমন এমন আইন এসছে যেগুলো বিদ্যমান আইনি কাঠামোটাকে আরও বিপজ্জনক করে তুলবে, জটিল করে তুলবে তার ব্যবহারিক জায়গা থেকে। এই আইনগুলো স্ক্রুটিনি করা, যতগুলো আইন হয়েছে, বা বিদ্যমান যে আইনি কাঠামোর মধ্যে দুর্বলতা আছে সেটাকে নিয়ে আবার এই নির্বাচিত সরকারকে আবার রিভিউ করা, সেইটার জায়গাটা যেরকম অনেক বেশি ভাস্ট একটা এরিয়াতে কাজ করতে হবে এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী আলাদা করে বা মধ্যমেয়াদী 3টে স্তরের পরিকল্পনা করার ব্যাপার থাকবে, তেমনি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে সম্পর্কিত একটা বিষয়। সে স্বরাষ্ট্র, তাহলে সেখানে যেই ব্যাপারটা গণ্ডগোলটা পাকিয়ে বসে আছি যে আপনার 18 মাসের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে জিজ্ঞেস করলেই তো স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের দাম নিয়ে কথা বলেছেন, কখনো কৃষি নিয়ে কথা বলেছেন। ওনার জন্য আমার আসলে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টাই তো আবার নির্বাচনটা নিরাপদ করেছেন দাদা। এক্স্যাক্টলি, সেটাও আসলে খুবই কোয়াইট কনফিউজিং। তার মানে হচ্ছে যিনি বিভিন্ন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্রিটিক্যাল প্রশ্ন করলে এড়িয়ে গিয়ে পেঁয়াজ নিয়ে কথা বলেছেন, তিনি আবার নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন, যেখানে আসলে সেই অর্থে কোনো রকমের সহিংসতা হয়নি বলা চলে সারা দেশ, যেটা গত 54 বছরে আমাদের ইতিহাসে এটা ইতিহাসে নাই। এটা আমরা একটা অন্যরকম নজির সৃষ্টি করলাম। তাহলে এগুলোকে মেজার করবেন কীভাবে? তার মানে কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা 18 মাস ধরে ইন্টারিম গভর্নমেন্ট চাই নাই আসলে ভালো হোক, ভালো থাকুক। এই যদি ইন্টেনশনটা হয়, এটাকে আমরা আইনের ভাষায় বলি হচ্ছে ম্যালাফাইড ইন্টেনশন। খুবই অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো কেউ না কেউ করেছে, যেটা প্রথম আলো এবং ডেইলি স্টার পড়া দেওয়ার ক্ষেত্রে বারবার করে নুরুল কবির বলছিলেন, সাংবাদিক নুরুল কবির, তিনি বলছিলেন যে প্রথম আলো পড়া যাওয়ার পরে হচ্ছে আপনার আগুন দেওয়ার পরে যখন ডেইলি স্টারে আগুন দেওয়ার প্রশ্ন আসছে, তখন এমন কোনো মন্ত্রী নেই, এমন কোনো উপদেষ্টা নেই যাদেরকে আসলে ফোন করে সহায়তা চাননি, কেউ করতে রাজি হননি। অর্থাৎ ওই যে ইন্ডিকেশনটা যে কেউ না কেউ হয়তো চেয়েছেন যে এখানে আগুনটা লাগুক, সারা বাংলাদেশেই নিজেও চেষ্টা করেছেন। এখন এই সারা বাংলাদেশেই যদি আপনি আবার এই কনটেক্সটটাকে প্রথম আলো ডেইলি স্টার বাদ দিয়ে যদি পুরো দেশে নিয়ে যান, আপনি হচ্ছে বিভিন্ন স্থাপনা ভাঙলেন, 32 নম্বর গুড়িয়ে দিলেন, তারপরে হচ্ছে 100-র উপরে আপনি মাজার ভাঙলেন,
লাশ তুলে তারপরে সেটাকে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। জীবন্ত মানুষকে আপনি মেরে দড়িতে লটকিয়ে হচ্ছে সেখানে পড়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, যেগুলো অনেক ক্ষেত্রে এই রকম ঘটনাগুলোও কিন্তু আনপ্রেসিডেন্টেড, যেগুলো এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে ঘটেছে। ইতিপূর্বে কিন্তু সহিংসতা হয়েছে, অনেক রকমের সহিংসতা। এই ধরনের সহিংসতা হয়নি সেরকম নজিরও আছে। এইসবের পেছনে পুলিশ কিন্তু থেকেছে নিষ্ক্রিয় অনেক ক্ষেত্রেই। পুলিশের যেমন ধরেন প্রথম আলোর ক্ষেত্রে অনেক পরে হলেও জি, আমরা একটা পুলিশ কমেন্ট কমিশন। পেয়েছি যে পুলিশ কমিশনারের যে ট্রাফিকের কারণেও যেতে পারেননি উনি। তো এইটা যদি অজুহাত হয়, বাংলাদেশের ট্রাফিকের অবস্থা আসলে খুবই খারাপ। ভবিষ্যতেও যদি ওনারা যেতে না পারেন তাহলে কিন্তু আমাদের কপালে অনেক খারাপ। জি, ঠিক এই এই জায়গাটায় শেষ করতে আরেকটু হবে। যোগ করার ব্যাপার আছে, যদি আমাকে পরবর্তীতে একটু সুযোগ দেন। জি